হ্যালো, আমি বিশ্বরূপ। আজকে নিউক্লিয়ার হেলথ বাংলায় এলাম। আসলে আমার একটা মিটিং ছিল, মানে সেমিনার প্রেজেন্টেশন ছিল। আমি জাস্ট ফিনিশ করলাম। তারপর ভাবলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আজকে দিতে পারি। তো সেই তথ্যের জন্যই আজকে এলাম। আপনারা যারা জয়েন করেননি তারা দেখতে পারেন। তো যে পয়েন্টটা আজকে আলোচনা করতে চলেছি খুব ভালো তথ্য। তো আহ, আগে একটা ভালো তথ্য দিয়ে দিই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে টেড্রস বাবু বলছেন যে 2 বছরের মধ্যেই প্যান্ডামিক ওভার হয়ে যেতে পারে। 2 বছর। তো তিনি কোরিলেশন টেনেছেন সোয়াইন ফ্লু, যেটা 1918 সালে হয়েছিল। প্রায় 2 বছর সেটা এক্সটেন্ড করেছিল এবং কয়েক মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। সেটা তো 100 বছরের ওপর টাইম। তো এখন অনেক টেকনোলজি এগিয়ে গেছে, অনেক কিছু মেডিকেল ফেসিলিটি আমাদের মধ্যে এগিয়ে গেছে। তো সেই কারণে হয়তো আরও কম টাইম লাগতে পারে। তো আমার মনে হয় যে প্যান্ডামিকটা আস্তে 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 কিন্তু কমে যাবে। হয়তো 2 বছর না লেগেও যদি 1 বছরও মধ্যেও কমে যায় বা শেষের দিকে হয়ে যায়, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল গুড সাইন। যাই হোক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেডিক্ট করছে 2 বছরের মধ্যে প্যান্ডামিকটা ওভার হবে। তো আমার প্রেডিকশন হয়তো আর 1 থেকে 1.5 বছর। দেখা যাক। কিন্তু তার মধ্যে আমাদের সাবধানতা তো রাখতেই হচ্ছে, আপনারা নিশ্চয়ই রাখছেন। তো এটার বাইরে যে পয়েন্টটা, যেটা আসার জন্য আসল কারণে এলাম, তো রিসেন্টলি অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক একটা তথ্য প্রকাশ করেছে, একটা জার্নালে প্রকাশ করেছে। তারা বলতে চাইছে তারা পুরনো কিছু ডেটা, মানে রেট্রোস্পেকটিভ ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা অ্যানালাইসিস করেছে একটা বিশেষ ইন্ডিকেশনের ওপর। হানি, আমাদের মধু, রাইট? আমরা তো মধু অনেকে খাই, কখনো কখনো ঠান্ডা লাগলে, কোল্ড লাগলে, মানে আমরা মধু খাই। কিন্তু তো ঘটনা হচ্ছে যে ওরা সেই যে কতগুলো ক্লিনিক্যাল ট্রায়ালকে তারা অ্যানালাইসিস করেছে, পুরনো ক্লিনিক্যাল ট্রায়াল যেগুলো হয়ে গিয়েছিল, যেখানে মধু ইউজ করা হয়েছিল। তারা দেখেছে আপার রেসপিরেটরি ট্র্যাকের, যে ধরুন কফ বা কোল্ড কফ বা কোনো রকম নাক বুজে যাওয়া, এই ধরনের যখন আমরা অ্যান্টিবডি খাই না, অ্যান্ড আপার রেসপিরেটরি ট্র্যাকটা অনেক সময় ভাইরাল ঘটিত হয়, রাইট? সো ভাইরাল ঘটিত হলেও আবার ব্যাকটেরিয়া ঘটিত হয়। তো ঘটনা হচ্ছে তখন অনেকে অ্যান্টিবায়োটিক খায়। তো অ্যান্টিবায়োটিক খেলে তো আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে উঠতে পারে, এটা তো আপনারা অনেকেই জানেন। তো তার যে একটা বিপদ আছে সেটাও জানেন। তো এই রিসার্চাররা যেটা বলতে চাইছে যে মধু, এই যে ইনফেকশন, মানে আমরা যে কদিন ভুগি আর কি, কষ্ট পাই, সাফার করি, নাক বুজে যাওয়া, কফ, এর জন্যে এর টাইমটা কিন্তু কমে যেতে পারে কিছুদিন, 1দিন কমতে পারে মধু খেলে। এবং অ্যান্টিবায়োটিক ইউজ না করার কথাই ওনারা সাজেস্ট করেছেন। এখন ঘটনা হচ্ছে যে অ্যান্টিবডি খেলে আমাদের কি হচ্ছে, অ্যান্টিবডি খেলে আমাদের যেটা বেশি হচ্ছে, আমরা যদি খুব অ্যান্টিবডি খাই তাহলে আমাদের শরীরে অ্যান্টিবডি রেজিস্ট্যান্স গড়ে উঠবে। অ্যান্টিবডি রেজিস্ট্যান্স কি আমাদের গড়ে উঠবে? না, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গড়ে উঠবে। তাহলে ঘটনা হচ্ছে কি না, কিভাবে গড়ে উঠবে? তো অ্যান্টিবডি যে রেজিস্ট্যান্স যদি গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে আমাদের যে ব্যাকটেরিয়াল ইনফেকশান যখন হবে, তখন সেই ইনফেকশানগুলোর জন্যে কোনো ব্যাকটেরিয়ার জন্য, মানে ইনফেকশানগুলোর জন্য আমাদের অ্যান্টিবডি কাজ করবে না। তার ফলে কি হয়, অনেক ক্ষেত্রে বহু বিপদ ঘটতে পারে সিভিয়ারলি। যে সমস্ত পেশেন্ট থাকে, যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে, গনোরিয়ার ক্ষেত্রে, টিউবারক্লোসিসের ক্ষেত্রে, যেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশানটা একটা বিশাল বড় মেজর ফ্যাক্টর। আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গড়ে উঠলে তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম আসতে পারে এবং অনেক সময় সেটা মৃত্যু পর্যন্ত হতে পারে। তো ঘটনা হচ্ছে তাই মধু খাবো আমরা এখন। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমি ঠান্ডা হলে মধু খাওয়াটা আমি শুনেছি বাড়িতে। তো যখন রিসার্চাররা একটা স্টাডি, মানে এরকম নয় যে ওনারা বলে দিল, ওনারা ক্লিনিক্যাল ট্রায়াল অনেক অ্যানালাইসিস করেছেন, সেই কারণে সেই ডেটাটা গ্রহণযোগ্য। অ্যানালাইসিস করে অনেক সময় রেট্রোস্পেক্টিভ ডেটা অ্যানালাইসিস করে অনেক তথ্য জানা যায় আর কি। তো তাহলে একটা নতুন তথ্য, যেটা আমরা আমাদের ঠান্ডা বা কফ বা নাক বুজে গেলে আমরা কিন্তু একটু মধু খেতে পারি। তবে হ্যাঁ, স্ট্রিক্টলি যেটা বলেছে, 1 বছরের নিচে কোনো শিশুর ক্ষেত্রে কিন্তু এই মধু খাওয়াটা একদম উচিত নয়। এটা কিন্তু টোটালি বারণ।
তো এটা আমিও বললাম, যেহেতু আমি এই কথাটা নিয়ে আলোচনা করছি, তো যেটা এই পেপারে লেখা আছে সেই ব্যাপারটাই আমি অবগত করলাম, একটা রিসার্চ পেপারে যেভাবে বলা হয়েছে সেটাই আপনাদের বললাম। তো এটা একটা মেসেজ আপনাদের আজকে কনভে করলাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু আমাদের ভাবার সময় এসেছে। আমি মধুর রেসপেক্টে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে এলাম এই কারণে যে আমাদের এই কোভিড প্যান্ডামিকের সময়তেও যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। আমাদের 7জন পেশেন্ট যারা হসপিটালে ভর্তি হয় তাদের মধ্যে একজনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এবং সেই একজনের মানে বলতে চাইছে যে যাদের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে তাদের আবার হাফ কিন্তু তাদের মৃত্যু হচ্ছে। তো কেন না, দেখুন, ভাইরাল ইনফেকশন হলো, আমাদের কোভিড হলো, রাইট? তাহলে কোভিড হলে আমাদের নিউমোনিয়া হচ্ছে কেন? নিউমোনিয়া হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, রাইট? তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই কিন্তু অ্যান্টিবায়োটিক, ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক না। তাহলে সেকেন্ডারি ইনফেকশানে যখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না, তাহলে সেই ইনফেকশানটাকে তো কন্ট্রোল করা যাবে না। তো সেক্ষেত্রে এই বিপদগুলো ঘটে। তো সেই কারণে আমাদের আজকে আমরা জানি না যে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কোন লেভেলে আছে। এটা খুবই স্লোলিভাবে আমাদের শরীরে গড়ে ওঠে, বিকজ বিভিন্ন ফ্যাক্টর আছে। আমরা মুড়কির মতো অনেক সময় অ্যান্টিবায়োটিক খাই কারণে অকারণে, গেলাম দোকানে একটু অ্যান্টিবায়োটিক চেয়ে খেয়ে নিলাম। তো এই প্র্যাকটিসগুলো থেকে কিন্তু আমাদের একটু সরে আসতে হবে। এগুলো আমরা করব না। কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ান ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক নেবেন না। এটা আপনাদের কাছে একটা বার্তা যে অ্যান্টিবায়োটিকটা যখন ডাক্তার দেবে, ধরুন কোনো ইন্ডিকেশনে ডাক্তার দিল, সেটা গ্রহণযোগ্য, অবশ্যই তার কোর্সটা কমপ্লিট করবেন। তো আমাদের 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 যে আজকের যে ব্যবস্থা, আমরা যেভাবে ফুড সোর্স ইউজ করি, ধরুন আমাদের বাইরে থেকে যে ফুড সোর্স, আমরা যে বিভিন্ন রকম মাংস খাই, চিকেন বা অন্যান্য যেগুলো ফার্মে তৈরি করা হয়, সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, গ্রোথ ফ্যাক্টর ইউজ করা হয় বিভিন্ন রকম। তো সেইগুলো কিন্তু আমাদের শরীরে যখন কনজিউম হয়, সেগুলোও কিন্তু আমাদের একটা করে আমাদের শরীরের মধ্যে এসে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্রমান্বয়ে তৈরি করছে। আমি সোজাভাবে বলছি, তার অনেক ভেতরের মেকানিজম আছে ব্যাকটেরিয়ার মধ্যে। জিন রেজিস্ট্যান্স হয়ে পড়ে, সেই জিন্সের অন্য এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়, দিয়ে এরকমভাবে অনেক ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স হয়ে পড়ে, এবং সেই ব্যাকটেরিয়া যেটা আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, সেটা যখন রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আমাদের শরীরে যখন কোনো ইনফেকশন হয়, তখন কোনো ব্যাকটেরিয়া কাজ করে না, তখন সেই ইনফেকশনটাকে কন্ট্রোল করা যায় না। তো এই হচ্ছে টোটাল ভেতরের গল্প। আমি সেটাকে এইভাবে বলতে চাই। তো এই কোভিড-19 প্যান্ডামিকের সময় আমি অ্যান্টিবায়োটিকের কথাটা উল্লেখ এই কারণে করছি, কারণ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু হয় সিভিয়ারলি যারা হসপিটালে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে, এবং এটা কিন্তু রিপোর্ট যে 7 জনের মধ্যে 1 জনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এবং এজন্যে কিন্তু এটা কিন্তু একটা কনসার্ন ব্যাপার। তাই আমরা তো কেউ জানি না, এবং আমাদের মধ্যে রেজিস্ট্যান্স হয়েছে কিনা তাও জানি না, কিন্তু আমরা আজ থেকে একটু সচেতন হতে পারি যে অ্যান্টিবায়োটিকটা, যে কোনো অ্যান্টিবায়োটিক যে কোনো পারপাসে আমরা ফিজিশিয়ানের ডিরেকশান ছাড়া অ্যান্টিবায়োটিক খাবো না। আর বিভিন্ন ফুড হ্যাবিট কিন্তু আমরা ইমপ্রুভ করলে, মানে ফুড হ্যাবিট বলতে হাইজিন মেনটেন করলে, ভালোভাবে ধুয়ে ভালোভাবে রান্না করে খেলে অনেক সময় কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে ভালো। মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা ওটাও কিন্তু একটা প্রোটেক্টিভ মেজার বলা হয়। তো যাই হোক, অনেক কথা বললাম আমি। আমার একটা সেমিনার ছিল, আমি একটা প্রেজেন্টেশন দিলাম, সেই জন্যে আমি এত সেজে গুজে আজ বলছি আর কি। তো যাই হোক, আমি গল্প করার জন্যই এলাম। এই গল্পের ছলে আপনাদের কাছে বিভিন্ন রকম সায়েন্টিফিক ইনফরমেশান তুলে দেওয়াটাই কিন্তু আমার আগামী দিনের লক্ষ্য। আপনারা নিউ ক্যাটেল বাংলায় আসবেন, প্রতিদিন একটু করে আসুন, একটু করে দেখুন, কিছু না কিছু তথ্য, মানে ব্যাপারটা হচ্ছে যে আড্ডার ছলে যদি আপনাদের কানে আমি পৌঁছে দিতে পারি,
আপনাদের কাছে সচেতন করে তুলতে পারি, সেটাই কিন্তু এই নিউক্লিয়ার হেলথ আমার প্রচেষ্টার সার্থকতা। তো আজকে যে বার্তাটা দিলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আগামী দিনে হয়তো আবার বলবো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কিন্তু খুবই খারাপ জিনিস এবং এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার সময় এসছে। প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে, বিশেষ করে বাচ্চাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে 10বার ভাববেন। ডাক্তাররা সাধারণত দিতে চায় না, কারণ খুব লিমিটেডভাবে দেয়। আমাদের এখানে ইউএসএ আমার ছেলের যখন কানে ব্যথা বা কিছু হয়, তখন ডাক্তাররা প্রথমে দিতে চায় না, যতক্ষণ না যেটা সিরিয়াসলি যদি খুব কষ্ট হচ্ছে বা সামথিং, তাছাড়া দিতে চায় না। তো যাই হোক, সেই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। অ্যান্টিবায়োটিকটা কিন্তু আমাদের নেওয়াটা খুব বিশাল ক্ষতির দিকেই আমাদের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা যতটা পারবো কম নেব। Can antibiotic resistance heat after cooking? Sudipta, look, it is a preventive measure basically. If you have the foods clean, properly cooked, তাহলে হয়তো দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরে আসছে না, তার ইনঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। ইউ আর রাইট। তো সেই জন্যে ফুডটাকে আমাদের প্রপারলি পরিষ্কার করে ধুয়ে এবং সেটাকে প্রপারলি কুক করে খাওয়াটাই বাঞ্ছনীয়। The history of this patient with antibiotic resistance is also important. এক্স্যাক্টলি, আমাদের বিভিন্ন রকমের যে পেশেন্টগুলো রয়েছে তাদের অ্যান্টিবায়োটিক হিস্ট্রি, মানে আজকে যারা এসছে, আমাদের কি বললাম যে আমাদের মধ্যে অনেকের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা একটু একটু করে গড়ে তুলেছি, সেগুলো আমরা নিজেরাই জানি না। আমার শরীরেও একটু একটু গড়ে উঠতে পারে, আপনার শরীরেও কিছুটা গড়ে উঠতে পারে। তো আমরা যখন জানছি যে এটা একটা প্রবলেম রাইট নাও, তাহলে উই শুড বি টেকিং কেয়ার। মানে আমি বলতে চাইছি যে স্বাস্থ্য সচেতনতা কিন্তু শুধু করোনা নিয়ে নয়, যে করোনার জন্য আমরা আজকে সচেতন হব এটা কিন্তু নয়। আগামী দিনে আমাদের প্রতি পদে পদে কিন্তু সচেতন হতে হবে। তো আমার আপনাদের কাছে এটাই বার্তা যে শুধু করোনা কিন্তু আমাদের সব কিছু নয়, আমাদের অনেক প্রিভেন্টিভ রোগ আছে। আমরা অনেক রোগকে প্রিভেন্ট করে ফেলতে পারি যদি সেগুলোকে আর্লি মেজার করা হয়। আমি সেই ধরনের বার্তা নিয়েও আগামী দিনে আসবো। আমি অনেক 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 কিছু ভেবেছি যে অনেক কিছু বার্তা আপনাদের দেওয়া যায়, যে জিনিসগুলো প্রিভেন্টিভ মেজার। আপনারা যদি কানে শোনেন, 2বার শোনেন, 3বার একবার ভাববেন, আমি ড্যাম শিওর। তো সেইটা শোনানোর জন্যই আমি হয়তো বারবার আসবো। অনেক মানুষ জীবন থেকে তাদের কাজ হারাবে না। এক সেকেন্ড রেশমি, 2 বছর লম্বা সময়, টেকনোলজি এখন অনেকটা এগিয়ে, তাই 2 বছর অপেক্ষা না করে একটু তাড়াতাড়ি করলে অনেক মানুষ বাঁচবে, অনেক মানুষ জীবন থেকে কাজ হারাবে না। রেশমি আলম, আপনি একদম ঠিক কথা বলেছেন। 2 বছর অনেক বেশি সময়, অলরেডি 7-8 মাস আমাদের 8-9 মাস হয়ে গেছে এবং বহু মানুষ কাজ হারিয়েছে। এবং এবং আমাদের নতুন কোনো মেডিসিন নেই, অনলি ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছি। তবে হ্যাঁ, যদি দেখেন যে আমাদের ইনফেকশন হয়তো অনেক বাড়ছে, কিন্তু আমরা অনেকটা কিন্তু কন্ট্রোলের দিকেই এগোচ্ছি। হ্যাঁ, অনেকে বলবে যে এত বাড়ছে তাহলে কী করে কন্ট্রোল হচ্ছে। কিন্তু দেখুন, এখন কিন্তু সব জায়গা খুলে যাচ্ছে, মানুষ কিন্তু এখন আর অতটা ভয় পাচ্ছে না। আগে যে ভয়টা পেতো, এখন কিন্তু অনেকটা ভয় কিন্তু কমে গেছে। আর যত ভয় কমবে, অবশ্যই প্রোটেকশান নিয়ে যদি আমাদের ভয়টা কমে, তাহলে আবার কর্ম শুরু করতে পারি। যেমন কর্ম শুরু করলে তখন মানসিক জোরও বাড়বে, রাইট? ইকোনমিক্যাল স্ট্যাটাস একটা বিশাল বড় ফ্যাক্টর। তবে টেকনোলজির জোরে যদি আমরা এটাকে 1 বছরে নামিয়ে নিয়ে আসতে পারি, যদি এটাকে কন্ট্রোল করতে পারি, তাহলেও একটা বিশাল। তবে হ্যাঁ, এটাকে নিয়ে মহামারী যে বিশাল ভয় খাওয়ার কথা আমি একদিনও বলিনি। আমরা বলছি সবসময় আমরা প্রিভেন্টিভ মেজার নাও, যতটুকু বাইরে বেরোনোর দরকার ততটুকুই বেরো, বেশি সময় বেরিও না। যেটুকুনি মেশার দরকার ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে সেটুকুনি করো, তার বেশি করো না। যদি এইটুকুনি করে মেনটেন করে আমরা চলি, আমরা কিন্তু আস্তে আস্তে আমরা টাইম পেয়ে যাব এবং সেই টাইমের রেসপেক্টে আমরা কিন্তু এটাকে জয় করে নেব। আগামী আর দেখবেন 3 থেকে 3 মাসের মধ্যে মানুষ অনেক বেশি সচেতন হয়ে উঠবে এবং হসপিটাল বা ডাক্তাররা তাদের এটা তো একটা ভাইরাল ইনফেকশান, ওয়ান কাইন্ড অফ ভাইরাস। আমাদের অনেক কিছু ভাইরাল ইনফেকশান এমনিই সেরে যায়। তো দেখবেন হয়তো আগামী দিনে নতুন ডাক্তাররাও অনেক কিছু বুঝে যাবে। মানে ডাক্তাররা তো মেডিকেল প্র্যাকটিস করে, সো তারা সিমটম ওয়াইজ আগে ধরবে। বা এখন অনেক সময় কী হয়, আমাদের এখন ট্রেসিং হচ্ছে, আমাদের অনেক এখন
ইনফেকশনটা হয়েছে কিনা সেটা দেখা হচ্ছে, যে মানে যেটা বলতে চাইছি টেস্ট। তো এই টেস্টটা কিন্তু আমাদের দিন দিন বাড়ছে, এবং সেখানে দেখেছেন যে টেস্টটা কিন্তু বাড়ছে, রিকভারিটাও কিন্তু প্রচুর মানুষের হয়েছে। আপনারা যদি দেখে থাকবেন যে প্রচুর মানুষ সুস্থ হয়ে গেছে, প্রচুর প্রচুর মানুষ সুস্থ হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে, হ্যাঁ, শুধু দেশটা যদি কানের কাছে প্রতিদিন শোনেন তাহলে ভয় লাগবে, কিন্তু যদি আপনি এটা শোনেন যে প্রচুর মানুষ সুস্থ হয়ে গেছে, খুব লিমিটেড, আমি আগের দিন ব্যাখ্যা করেছি যে এখন 2% খাতায় কলমে, আর আমি যদি বলি যে খাতায় কলমে নয়, যদি থিওরি ভাবেন তাহলে আমি বলবো ওটা 1%-এর নিচে, 1%-এর নিচে, কারণ অনেক লোকের আছে সেটা আমরা জানি না, টেস্ট করা হয়নি। তাহলে সেই নাম্বারটা যদি আমরা কাউন্ট করি তাহলে হয়তো দেখা যাবে ওটা 1%-এর নিচে নেমে গেছে, বা তারও নিচে ডেথ রেট। অতএব এটাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এবং আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে যাদের এইগুলো হচ্ছে তাদের অনেক অনেক কিছু রোগ আগে থেকে আছে, তা বলে আমাদের অনেকের ফ্যামিলিতে অনেক কিছু আছে, তা বলে সেটাও সেই ডেটটাও কাম্য নয়। কিন্তু ঘটনা হচ্ছে, সেই জন্য আমি কিন্তু একটা ডিরেকশন আপনাদের অনেক আগে থেকে দিয়ে রেখেছি, যে বাড়িতে যাদের এই ধরনের সমস্যা আছে, যাদের মানুষের সিভিয়ার কারো সিভিয়ার হাইপারটেনশন, কারো সিভিয়ার ক্রনিক ডিজিজ, কিডনি ডিজিজ, বা সিভিয়ার যাদের আছে, সো তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে মোর রেস্ট্রিকশন, তাদেরকে আইসোলেশন করে প্রতিদিন রাখুন। বাড়িতে যদি বয়স্ক মা বাবা বা কেউ থাকে, তাদেরকে আলাদা করে রাখুন না, যদি ক্যাপাসিটি থাকে। অবশ্য সবাইকার ক্যাপাসিটি থাকে না, আমাদের আর্থসামাজিক কাঠামোর ওপর বেস করে যেটা হয় আর কি, সবাইকার রুম বেশি থাকে না, সেক্ষেত্রে অনেকটা মিক্সিং হয়ে যায়। তবে যতটা পারেন সেপারেট করে রাখুন, দেখবেন সময়ের রেসপেক্টে উইল ওভারকাম সুন। তবে হ্যাঁ, করোনা নিয়ে কিন্তু স্বাস্থ্য সচেতনতা নয়, এই কথাটা কিন্তু আমি আজকে বললাম। আমাদের প্রত্যেক দিনের স্বাস্থ্য সচেতনতার অনেক কিছু দিক আছে, এবং সেইগুলোই আমরা আগামী দিনে নিউ ক্যাডেল বাংলায় একটু একটু করে শিখবো, জানবো, আলোচনা করব, এবং সামনের দিকে এগিয়ে চলবো। তো আমি আরেকটু দেখে নিই যদি কেউ কোনো কমেন্ট দিয়ে থাকে। মলয়, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তো যাই হোক, আমি আরেকটা কথা বলি, যে আমি আজকে রেখে দিই। তো ঘটনা হচ্ছে, আমার অনেক রাত হয়ে গেছে, আমার একটা সেমিনার ছিল, আমি প্রেজেন্ট করলাম, তারপর দেখলাম যে ঘুমটা ছেড়ে গেছে। তো এই কথাটা মাথায় এলো যে মধুর ব্যাপারটা, তো আমি এটা পড়েছিলাম কিছুদিন আগে। তো মধুটা আপার রেসপিরেটরি ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক না ইউজ করার জন্য ইউজ করতে বলছে। অলদো কিন্তু মধুটা আমরা আমাদের বাড়িতে আগে খেয়েছি, ঠান্ডা জ্বর টর লাগলে আমরা মধু খেতাম, কিন্তু এটা আজকে সায়েন্টিস্টরা বিভিন্ন ডেটা ঘেঁটে বলছে। তো ঘটনা হচ্ছে, এটা অলরেডি আমাদের সমাজে আছে, আমাদের আছে, তাই আমরা আগামী দিনে একটু মধু খেতেই পারি, ঠান্ডা লাগলে, কফ জমে গেলে। এটার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই। তবে হ্যাঁ, 1 বছরের নিচে মানুষকে, নিচের বাচ্চাদের মধু খাওয়াবেন না, এটা কিন্তু স্ট্রিক্টলি বারণ করেছে গবেষকরা। তো যাই হোক, বিজ্ঞ দাদু আর বেলাদি, একটু অ্যাডভার্টাইজমেন্ট করি। বিজ্ঞ দাদু আর বেলাদি, এই দুটো ক্যারেক্টার কিন্তু হাসির ছলে, মজার ছলে আপনাদের কাছে সচেতনতামূলক বার্তা নিয়ে আসে। আপনারা দেখবেন কেমন লাগছে, একটু জানাবেন। যদি আরও ইমপ্রুভ করার জায়গা থাকে আমরা ইমপ্রুভ করব। আর যদি পারেন যে এই বার্তাগুলো আমাদের, এমন এমন বার্তাগুলো আমরা নিয়ে আসি বেসিক্যালি, যেগুলো আমাদের সাধারণ মানুষের জানার খুব প্রয়োজন। সাধারণ মানুষরা যদি আজকে সচেতন হয়, তাহলে দেখবেন যে করোনা সংক্রমণটা অনেক আগে আটকে দেওয়া যাবে। এই সাধারণ মানুষের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারা যায়, তাহলে কিন্তু আমাদের এই করোনা সংক্রমণটা অনেক আটকে দেওয়া যাবে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই জায়গাটা কিন্তু আমরা নেই। আমরা যারা লেখাপড়া শিখেছি, যারা চাকরি করি, যারা বাকরি করি, তারা অনেকটা সচেতন, তারা কন্ট্রোল করছে, তারা অনেকটা শিক্ষিত, অনেকটা জানে। কিন্তু আপনি যদি আপনার চারিপাশে একটু বস্তি এলাকায় যান, বা একটু গ্রামের গরিব মানুষের এলাকায় যান, তাহলে দেখবেন যে তাদের মাস্ক নেই। রিসেন্টলি মুম্বাইয়ে একটা একটা কতগুলো জায়গায়, যেখানে আর কি বস্তি বলা হয়, যেখানে কমন পায়খানা বাথরুম ইউজের প্রচলন আছে, তো সেখানে কিন্তু একটা স্টাডি হয়েছে। সেই স্টাডিটা উল্লেখ করি যখন গল্পই করছি। আমি জানি হয়তো অনেকটা টাইম নিয়ে যাচ্ছে, কিন্তু আমি এতটা টাইম নিতে চাই না। আমি ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে সবসময় রাখতে চাই, আপনাদের টাইমটাও ভ্যালুয়েবল বলে। কিন্তু যখন টাইম থাকবে দেখবেন আমি যে কথাগুলো বলি, সেই কথাগুলো গল্পের ছলে বলি, কিন্তু অনেকটা সায়েন্টিফিক তথ্য থাকে। তো মুম্বাইয়ের কিছু বস্তি এলাকায় রক্ত সংগ্রহ করা হয়েছিল 5টা বাড়ি ইন্টারভ্যালে। লেটার সাপোজ বস্তির একটা বাড়ি, তারপর 4টে বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে, অ্যাডাল্টের একটা, তারপরে আর একটা অ্যাডাল্টের বাড়িতে, ঠিক আছে? এবং যাদের করোনা হয়েছে বলে কোনো রিপোর্ট নেই, তারা জানে না তাদের করোনা হয়েছে, ঠিক আছে? সেখানে কিন্তু 51% মানুষের রক্তে
অ্যান্টিবডি পাওয়া গেছে, ইমিউনোগ্লোবিন জি সার্স-CoV-2 এগেনস্ট অ্যান্টিবডি পাওয়া গেছে 51%। কিন্তু অন্যান্য শহরের অন্যান্য জায়গায় সেখানে কিন্তু এই পার্সেন্টেজটা 12 থেকে 20%-এর মধ্যে। যেখানে সচেতন মানুষ, সভ্য ভদ্র মানে যারা অনেক এডুকেটেড মানুষ সেখানে থাকে, সেখানে কিন্তু এরকম পাওয়া গেছে। কিন্তু এদের ক্ষেত্রে 51%-এর ওপর চলে গেছে। তার মানে দেখুন সেই জায়গাটা আমাদের 70% গেলে হার্ড ইউনিট। তাহলে কিছু কিছু জায়গায় যদি কনসেন্ট্রেট কিছু কিছু জায়গায় বলি, কিছু কিছু কমিউনিটির মধ্যে ছোট ছোট জায়গায় কিন্তু আমরা হার্ড ইমিউনিটির দিকেও এগোচ্ছি যদি বলেন। হ্যাঁ, লার্জ স্কেলে একটা স্টেট ওয়াইজ নয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ নয়, কিন্তু ছোট ছোট যদি আমরা ছোট ছোট জায়গা বলি, তাহলে কিন্তু সেই সব জায়গাতে এই রিপোর্টটা কিন্তু আমরা 51% কিন্তু অনেকটা আমাদের 51-এর পার্সেন্টেজ অনেকে বলছে হার্ড ইমিউনিটি, কিন্তু আমি যদি 60 বা 70 বলি, তাহলে আমরা কিন্তু হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছি সেই পোর্শনটা। তো ঘটনা হচ্ছে সেই জন্যই আমার এই তথ্যটা দেখার পর মনের মধ্যে ইয়ে জাগলো যে হয়তো করোনা মহামারী আর বেশি দিন এক্সিস্ট করবে না। আমরা কমিউনিটিতে 20% থেকে 30%, 30% থেকে 40% করতে করতে হয়তো 50% রিচ করে যাব। আর সেই সময় হার্ড ইমিউনিটিও অনেকটা এসে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে হার্ড ইমিউনিটি কিন্তু আবার কাম্যও নয়। কেন কাম্য নয়? না, এই যে বললাম হার্ড ইমিউনিটি হলে ইনফেক্টেড হতে হয়, রাইট? আইদার ভ্যাকসিনেশনের দ্বারা অথবা ভাইরাসের দ্বারা। এবার ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হলে এই যে বললাম যে 1% ডেথ, সেটাকে কিন্তু আমাদের তখন আবার মেনে নিতে হচ্ছে। সেইটাও মেনে নেওয়াটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমাদের একটা জাঁতা কলে পড়ে আছি। কিন্তু সেই জাঁতাকল থেকে একটা বেরোনোর একটাই মন্ত্র যে প্রত্যেকে নিজের নিজের ফ্যামিলির ক্ষেত্রে নিজের ফ্যামিলির ক্ষেত্রে আমাদের প্রিভেন্টিভ মেজারটা নেন। দেখবেন আমরা একদিন জয় করব এবং খুব তাড়াতাড়ি দেখবেন যে আমরা জয় করে ফেলবো। অলরেডি আমরা অনেকটা কন্ট্রোলের জায়গায় এসেছি। হ্যাঁ, বিভিন্ন খবরের কাগজ বা মিডিয়াতে যেগুলো সবসময় ডেথ বা এই হয়েছে তাই হয়েছে খবরগুলো শোনেন, কিন্তু সেই খবরটা বারবার শোনেন বলেন আপনারা বেশি আতঙ্কে থাকেন। কিন্তু টোটাল ওভারঅল পৃথিবীকে দেখুন, পৃথিবী কিন্তু শুরু হয়ে গেছে, আবার রান করছে। আমাদের ইউএসএ তো পুরো খুলে গেছে, ওয়ান কাইন্ড অফ এভরিথিং রানিং। হ্যাঁ, সব জায়গায় কিন্তু প্রোটেকশান নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, প্রোটেকশান নিয়ে, সমস্ত কিছু প্রোটেকশান নিয়ে। তো আপনারাও প্রোটেকশান নিয়ে চলুন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা করোনা প্যান্ডামিককে জয় করব। আর বাড়িতে সুস্থ থাকুন, ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, একটু এক্সারসাইজ করুন, মাস্ক পরে বাইরে বেরুন। এই তো কটা ফর্মুলা, রাইট? আর বাদবাকি ফর্মুলা আপনারা সবাই জানেন। তো যাই হোক, অনেক সায়েন্টিফিক তথ্য দিলাম আপনাদের কাছে আজকে। আপনারা সকলে ভালো থাকুন। আজকে এখানেই আসি। ভালো থাকবেন। নমস্কার।